মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মানের পর এবার মাকিনের মৃত্যু হলো বার্নে। নিহত শিক্ষার্থীদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা, উপাসনালয়ে প্রার্থনা। বিমান বিধ্বস্তের ঘটনায় গুজব ছড়ানো দুঃখজনক বলছেন উদ্ধারকারীরা। দুর্যোগে তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বের তাগিদ বিশেষজ্ঞদের। ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, আহত আরেকজন চিকিৎসাধীন। শেরপুরে 21 জনকে পুশিং করেছে বিএসএফ। দলের মতো দেশকেও দুর্নীতিমুক্ত করা হবে। রুকন সম্মেলনে জামায়াত আমির। 3রা আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা এনসিপির। এবং চট্টগ্রাম বন্দরে সেবা মাশুল বাড়ল 30%। আলোচনা করে সিদ্ধান্ত, দাবি নৌ উপদেষ্টার। বিদেশি অপারেটর নিয়ে প্রোপাগান্ডা না ছাড়ানোর আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। মাইলস্টোন ট্র্যাজেডিতে মাকিন সরকার নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে সকালে প্রাণ যায় শিশু আয়মানের। এই নিয়ে হতাহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 33 জনের। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, দুপুর 1:05 13 বছর বয়সী মাকিন না ফেরার দেশে চলে যায়। এর আগে সকাল 9টার দিকে মারা যায় আরেক শিশু আয়মান। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও চিকিৎসাধীন 5 জনের অবস্থা সংকটাপন্ন। তবে ঝুঁকিমুক্ত 15 জনকে শনিবারের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন। তবে এখন পর্যন্ত কাউকে বিদেশে নেয়ার পরামর্শ দেননি তারা। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম, অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে, এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আপনাদের সবার অ্যাকচুয়ালি সহযোগিতা আমরা কামনা করছি। সকালে 10 বছরের শিশু আয়মানের পর এবার দুপুরের গড়াতেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল 13 বছরের মাকিন। উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 33 জনে। আর এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনার মাধ্যমে জানতে চাই, সংকটাপন্ন অবস্থায় যারা এখন চিকিৎসাধীন আছেন তাদের সবশেষ পরিস্থিতি কি জানাচ্ছেন চিকিৎসকরা? আসলে অনেক মাইলস্টোন ট্র্যাজেডির এই ঘটনায় আমরা জানি যে আজকে সকালে শিশু আয়মানের পরে বিদায় নিয়েছে 13 বছরের শিশু মাকিন। আইসিইউর 14 নম্বর বেডে সে জীবনের শেষ যুদ্ধটা কিন্তু লড়ে গিয়েছেন, কিন্তু ডাক্তারদের শতচেষ্টার পরেও তাকে শেষ রক্ষা করা গেল না। বাকি যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে বাকি যে শিশু রয়েছে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন। আমরা জানি, ডাক্তাররা আমাদেরকে বারবার জানিয়েছেন যে তাদের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা হচ্ছে, এবং আমরা যতটুকু জানি যে বিদেশি ডাক্তারদের 2টা দলও এসেছেন, এর মধ্যে কিন্তু তারা ভেতরে আছেন। সকলে মিলে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে বাকিদের যেন আরও একটি প্রাণও যেন এখান থেকে ঝরে না যায়, যেন নিরাপদে সন্তানগুলোকে কিছুদিনের মধ্যেই তাদের বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারেন। তবে যতটুকু জানি যে ডাক্তাররা আমাদেরকে বলেছেন, বাকি যে 4 জন শিশু রয়েছে আইসিইউতে তাদের 70% প্রায় পুড়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের বাঁচানোটা একটু সংকটাপন্ন হলেও চেষ্টার কোনো ত্রুটি নেই। যেমন
যেমনটা আমরা শুরু থেকে দেখছিলাম যে রক্তের ঘাটতি রয়েছে এবং চামড়ার ঘাটতি রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছিলাম, কিন্তু ডাক্তারদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে এবং আমরাও পরিচর্যা করে এখানে পরিদর্শন করে কিন্তু আমরা জানতে পেরেছি খবর নিয়ে যে আপাতত রক্ত এবং স্কিনের কোনো রকমের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণের রক্তের ব্যবস্থা রাখা হয়েছে, স্কিনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন শুধুমাত্র চেষ্টা যে এই যে যারা আছে এখানে ভর্তিরত যে বাকি শিশুরা রয়েছে তাদের সহ আইসিইউতে যারা আছে প্রত্যেককে সুস্থ করে তাদের বাবা মায়ের কোলে ফিরিয়ে দেবে, অন্তত কয়েকটা শিশুর প্রাণ যেন বাঁচে এবং বাকি যে বাবা মারা আছেন, অভিভাবকরা আছেন, তাদের স্বপ্ন যেন এদের মতো করে বাকিদের মতো করে পুড়ে না যায়। আর সেইভাবে কিন্তু দেশের সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সবাইকে বলে গিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে এদের যেন ভর্তিরত এবং আহত চিকিৎসা যারা আছেন প্রত্যেকের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জায়গা থেকে কিন্তু ডাক্তার, নার্স, চিকিৎসক যারা আছেন, অভিভাবক এবং আমরা জানি স্কাউটের অনেক সদস্যও কিন্তু এখানে আছেন তাদের সহযোগিতা করার জন্য। সব কিছু মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থাটা যদি বলি সেটাও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ বিরাজ রয়েছে। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। আজ সকালে আয়মান আর দুপুরে মাকিন মারা গেছে বার্ন ইনস্টিটিউটে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন এবং বাকি যারা সুস্থতা প্রত্যাশী তাদের ব্যাপারে খোঁজখবর রাখছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। মাইলস্টোন স্কুলের ঘটে যাওয়া যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা স্মৃতি হয়ে থাকবে আমাদের মনে, দাগ কেটে থাকবে পুরো জাতির বুকে। এবার সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত 3 শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। নিহতদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনীর প্রধান। বাসায় গিয়ে সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। এদিকে দুপুরে উত্তরায় শিশু আয়মানের প্রথম জানাজা শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। বাকিটা জানাচ্ছেন সাজিদ আরাফাত। আরিয়ান, বাপ্পি আর উমায়ের যে উঠোনে কদিন আগেও ছিল প্রাণবন্ত উচ্ছল ছুটোছুটি, সে আঙিনায় এখন তাদের নিথর দেহ শায়িত। পাশাপাশি 3 কবরে শুয়ে আছে 3টি ছোট্ট প্রাণ। রোজকার মতোই গেল সোমবার স্কুলে পা রেখেছিল 3 ক্ষুদে শিক্ষার্থী। হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসা বিমান বিধ্বস্তে প্রাণ হারান তারা। যে মৃত্যুতে অশ্রু সজল তাদের স্বজনরা। আরিয়ানের মায়ের ধরে আরিয়ানের আব্বার ধরে কান্নাকাটা করছে। মার অবস্থা ভালো না, ভাত পানি খায় না, ঘুমা হয় না, ওই এক কান্নার উপরে। আমি দেখার পর আমি বলেছি, বাবা তোমার কিরকম লাগে? বাবা ভালো লাগে না, আমি একটু পানি খাবো বাবা, আমি একটু পানি। ওর আমি নার্সদের বলে একটু পানি দেন, ওর একটু পানি দেন, ও পানি খাইতে যেতেছে। ওর তো জিহ্বার সহ পড়ে গেছে, 85% পড়ে গেছে। শুক্রবার সকালে দিয়াবাড়ি তারারটেকে এই 3 শিক্ষার্থীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। পরে বিমান বাহিনীর প্রধান এবং তার সহধর্মিণী ও বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান। এর আগে মাইলস্টোন স্কুলের 2 সহোদর নাজিয়া ও নাফির কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান। পরে তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া আয়মানের জানাজা সম্পন্ন শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। সাজিদ আরাফাত, এখন ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় জুম্মার নামাজের পর হাত তুলে দোয়া কামনা করা হয় মসজিদে মসজিদে। প্রার্থনা করা হয় অন্যান্য ধর্মীয় উপাসনাগুলোতেও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার পর মোনাজাতে অংশ নেন অনেকেই। আল্লাহর দরবারে সুস্থতা চাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের জন্য। এমন দুর্ঘটনা থেকে দেশের জনগণকে হেফাজত কামনা করা হয় মোনাজাতে। এ সময় বিশ্বের নানা দেশে হানাহানিতে বিপর্যস্ত মানুষ ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। জনগণের নিরাপত্তায় ওদের শান্তি সম্প্রতিও কামনা করা হয় মোনাজাতে। উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির পর উৎসুক জনতা ভিড় করছেন প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে। স্কুলের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আপনার মাধ্যমে জানতে চাই স্কুলের সামনে শিক্ষার্থী অভিভাবক যারা আছেন তারা কি বলছেন? অনেক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরের মাইলস্টোন স্কুলের যেই জায়গাটিতে দুর্ঘটনা হয়েছিল ঠিক সেই জায়গাটির সামনে। অর্থাৎ আমি যদি সোমবার 1:15 এই জায়গাটিতে দাঁড়ানো থাকতাম তাহলে দুর্ঘটনার শিকার আমিও হতাম। আমি যদি আপনাকে একটু দেখাই,
এই যে পেছনের যেই জায়গাটি রয়েছে এখানে উৎসুক জনতার একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই উৎসুক জনতার ভিড় এখানে রয়েছে। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের জনতাকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। অর্থাৎ বিগত যেই 2 দিন রয়েছে, বৃহস্পতিবার, বুধবার এবং মঙ্গলবার, এই দিনগুলোতেও কিন্তু সাংবাদিক সহ কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আজকে সকাল থেকে কিছুটা সংখ্যক মানুষদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং যারা যারা ঢুকছেন তারা এসে এই দুর্ঘটনা স্থল পরিদর্শন করছেন। একটা উৎসব মুখর পরিবেশ এখানে দেখা যাচ্ছে, যদিও এটা ঘৃণার, কষ্টের, লজ্জার। কারণ বাংলাদেশে যে কোনো দুর্যোগে এই ধরনের মানুষ এসে দেখাটা বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে না করা হলেও সেটি কিন্তু বাঁধ ভাঙা জোয়ারটা কোনোভাবেই ফেরানো যায় না, তাদেরকে বোঝানো যায় না যে এটি একটি দুর্যোগ স্থল, যেই জিনিসটিকে এভাবে আসলে এসে দেখার কিছু নেই। যদি আপনি দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ বিভিন্নভাবে পর্যায়ে পর্যায়ে এসে এই জায়গাটিকে দেখছেন, ছবি তুলছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং তারা কোনোভাবেই এই যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের নির্দেশনা এমনকি মানতে চাচ্ছেন না। তারা যে যার মতো করে যে জায়গায় ইচ্ছা সে জায়গায় ঢুকে যাচ্ছেন, যে এই বিষয়গুলো খুবই কষ্টের। যদিও এখন পর্যন্ত এখানে যারা রয়েছেন তারা বলছেন সকাল থেকে বিভিন্ন পর্যায় করে, অর্থাৎ সকালে আমরা দেখেছি 10 জন করে প্রথমে ঢুকতে দেওয়া হয়েছিল, যার মধ্যে জার্নালিস্টরা আজকের দিনে ঢুকতে পেরেছে, বিগত 2 দিনে ঢুকতে পারেনি। তবে এরপরে বিকেল গড়ানোর পরে দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার পরেই গেটটা পুরোপুরি খুলে দেওয়া হয় এবং যে যার মতো করে ঢুকছে এবং যেই স্থানটিতে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাটি ধরে ভেতরে ঢোকার যেই প্লেসটি রয়েছে সেখানে ঢুকে পর্যায়ক্রমে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে যারা আসছেন তারা বলছেন দুর্ঘটনার কেউ কেউ কারণ উদ্ঘাটন করার চেষ্টা করছেন, কেউ বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করছেন, কেউ মৃত্যুর সংখ্যা নিয়ে কথা বলছেন। তবে সব কিছু মিলিয়ে এখানে কিন্তু আমরা কাউকেই দেখিনি যারা তাদের নিখোঁজ স্বজনদের অথবা তাদের আত্মীয় স্বজনদের এখানে খুঁজতে এসছেন। তবে যারা এসছেন তাদের মধ্যে অধিকাংশই দর্শনার্থী। অনেক উত্তরে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা যেখানে ঘটেছে সেখানে জড়ো হয়েছে উৎসুক জনতা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আরিফ হোসেন। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলসিক্ত, কত প্রদীপ শিখা জাগালে হৃদয় আলোয় উদ্দীপ্ত। মাইলস্টোনের এই ট্র্যাজেডি মানুষ মনে রাখবে অনেক দিন, কিন্তু সেই সঙ্গে মনে থাকবে মর্মস্পর্শী এই ঘটনাকে নিয়ে ছড়িয়ে পড়া অপতথ্য আর গুজবের ঘটনাগুলো। খানিকটা দেরি হলেও আহত নিহত শিক্ষার্থীদের হিসেব তুলে ধরছে স্কুল কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে ভূমিকা রাখা কর্মকর্তারা বলছেন এমন অপপ্রচার দুঃখজনক। সব মিলিয়ে এই মানবিক বিপর্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে গুরুত্ব পাচ্ছে তথ্য ব্যবস্থাপনার আলাপটাও। বাকিটা জানাচ্ছেন আজহার লিমন, যেখানে ছবি তুলেছেন মেরাজ হোসেন। হতাহতের সংখ্যা হয়তো আরও বেশি বাড়তে পারত যদি না ততক্ষণে স্কুল ছুটি হতো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ, স্কুল কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী, ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যের বক্তব্য বিশ্লেষণ করে এটা বলা যায় শিক্ষা প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবনে F-7 যুদ্ধবিমান আছড়ে পড়ার সময়টা 21 জুলাই দুপুর 1:12, যার মাত্র 12 মিনিট আগে ওই ভবনের শ্রেণীকক্ষগুলোর ছুটি হয়েছিল। এই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হবার পরপর মাঠে অবস্থান করা শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত ছোটাছুটি। কিন্তু কিছু শিক্ষার্থী তো ছিল অপেক্ষারত কিংবা শ্রেণী উত্তর কার্যক্রমে। ছুটি না হয়তো ওই সময় তাহলে আরও বেশি হতো। ছুটি হওয়ার পরে আপনার অনেক বাচ্চা বের হয়ে গেছিল। শহরের ইতিহাসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় যখন শোকে মুহরমান পুরো জাতি, তখন এই ঘটনাকে নিয়ে ভেসে চলছে নানা গুজব, অপতথ্য। সেসব যাচাই করতে আমরা দুর্ঘটনা কবলিত স্কুলটিতে। শুরুতেই আমরা হায়দার আলী ভবনে। দোতলা যে ভবনটির স্কাই এবং ক্লাউড ক্লাসরুম, মর্মন্তুদ সেই ঘটনার স্মৃতি হয়ে আছে। মাইলস্টোনের এই হায়দার আলী ভবনে আছড়ে পড়েছিল F-7 যুদ্ধ বিমানটি। এখন জায়গাটিকে এভাবে কর্ডন করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে আমরা দেখছি, এবং বিমানটি সোজা এইভাবে একদম কাত হয়ে এসে নারকেল গাছটিকেই দ্বিখণ্ডিত করে। এটা ব্যবহার করা হয় এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েল, যেটি যখন এটি জ্বলতে থাকে তখন 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে পারে। এবং যখন এই বিমানটি এখানে আছড়ে পড়েছে এবং এই ধরনের একটা বিস্ফোরণ ঘটেছে, আগুন জ্বলে উঠেছে, তখন যা হবার কিন্তু তাই হয়েছে। এই যে দেখছেন যে এখনও এই ধ্বংসাবশেষ কিন্তু এখানে স্পষ্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে 100 গজ দূরে 43 শোরাড মিসাইল রেজিমেন্টের এই আর্মি ক্যাম্প।
আকস্মিক এই ঘটনায় প্রথম সাড়া প্রদান করেন তারা। লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী ব্যাখ্যা করছিলেন, তারা এতটা দ্রুত এজন্যই সাড়া দিতে পেরেছিলেন কারণ তখনও ইউনিটটির দরবার চলছিল, তার মানে একসঙ্গে প্রস্তুত প্রায় 100 সেনা সদস্য। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা শরীরে বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়, 3টি বিষয়কে মাথায় রেখে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন, যার অন্যতম পুনঃবিস্ফোরণের শঙ্কা। এবং তারা এটাও বলছে, শত শত মানুষ গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে তাদের কাজে সমানভাবে সহায়তা করেছে স্কুলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী সহ ফায়ার সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। এবং সব পক্ষ স্বীকার করছে দুপুর 1:15 থেকে রাত 7:30 পর্যন্ত সেনাবাহিনী সক্রিয়ভাবে শুধুমাত্র উদ্ধার কাজে অংশ নিয়েছিল। প্রশ্ন ছিল, এরপর কি সেনাবাহিনী আর দুর্ঘটনা কবলিত স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছিল, বিশেষ করে ওই রাতে? এটা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। বস্তুত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ভেসে বেড়ালেও মাইলস্টোন স্কুল থেকে বের হবার রাস্তা একটাই এবং লাশ গুম বা এরকম কোনো ঘটনারও প্রমাণ মেলেনি। বিশেষ করে উল্লেখযোগ্য 2টি ব্যাপার হলো, স্কুল কর্তৃপক্ষ বলছে এখন আর কেউ নিখোঁজ নেই এবং অভিভাবকদেরও ব্যাপকভাবে এই ব্যাপারে দাবি জানাতে দেখা যায়নি। তাহলে শত শত লাশ গুম এমন তথ্য কেন আসছে? অনেকেই বলতেছে র্যান্ডমলি, তারা তো তাদের বাচ্চা না, যাদের বাচ্চা তারা এতে কষ্টই পাবে হয়তোবা। তো আমি আমার কাজটা করে যাচ্ছি, আমি যেটা মনে করণীয় সেটা করে যাচ্ছি। বস্তুত বাকি 6টি মরদেহের মধ্য থেকে অশনাক্ত 5টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় রাতেই এই মর্গ থেকেই। এর মধ্যে রাইসা মনি, অকিয়া ফেরদৌস নিধি, মারিয়াম উম্মে আফিয়া সহ 9 বছরের 3 শিশু এবং 28 বছরের 2 নারীও রয়েছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত সরকার 31 জনের মৃতের ঘটনা নিশ্চিত করেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ 11 জন ঢাকা সিএমএইচ-এর বার্ন ইউনিটে এবং 42 জন জাতীয় বার্ন ইনস্টিটিউশনে চিকিৎসাধীন আছেন। এই প্রযুক্তি বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল, সব পক্ষের এত আন্তরিকতার পরও এভাবে নিরাপত্তা বাহিনী সহ নানা সংস্থার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে পড়ার আসলে কারণ কি, কিংবা এসব প্রতিরোধে সামনে করণীয় বা কি? কর্তৃপক্ষ বা সরকার বা সেনাবাহিনী যারা দায়িত্বপ্রাপ্ত এখানে, তারা যেন স্বচ্ছভাবে নিয়মিত ব্রিফিং এবং হালনাগাদ তথ্যটা সবার সঙ্গে শেয়ার করে। সব মিলিয়ে এটা বলা যায়, ঢাকার মাটিতে এভাবে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং সেটি থেকে শিশু শিক্ষার্থীদের ব্যাপকভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে গুরুত্ব বাড়ছে তথ্য ব্যবস্থাপনারও। আজহার লিমন, এখন, ঢাকা। মাইলস্টোন সহ বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের মধ্যে সব ধরনের ভবন সরাতে রাজুককে পরামর্শ দিয়েছে দেশের পরিকল্পনাবিদদের সংগঠন বিআইপি। সংবাদ সম্মেলনে পরিকল্পনাবিদরা বলেন, পরিকল্পনাগত ত্রুটি নিয়ে স্কুলের অনাপত্তিপত্র দেয়ায় ঘটনার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না। ঢাকায় ভূমি ব্যবহার অনিয়মের শ্বেতপত্র তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। তানজিম শাফিন জানাবেন বাকিটা। অপরিকল্পিত নগরায়নে রাজধানী ঢাকা পরিণত হয়েছে এক মৃত্যুকূপে। সম্প্রতি দুর্ঘটনা কবলিত মাইলস্টোন স্কুল নির্মাণেও তোয়াক্কা করা হয়নি জননিরাপত্তার। এমন অভিযোগ নিয়ে শুক্রবার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জননিরাপত্তায় রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন করে পরিকল্পনাবিদদের সংস্থা বিআইপি। অধ্যাপক ডক্টর আদিল, যেখানে তুলে ধরা এক সংক্ষিপ্ত গবেষণায় দেখা যায় ১.৫ দশক আগে ড্যাব পরিকল্পনায় জলাভূমিতে মাইলস্টোন কলেজ নির্মাণ করা হয়, যা বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের সাথে একই সরল রেখায়। সিভিল এভিয়েশন থেকে যেটা বলা হয় যে এইখানে আসলে আপনি কতটুকু উচ্চতায় বিল্ডিং করতে পারবেন, সেটা একটা রেশিও আছে। আপনি যত দূরে যাবেন আপনার বিল্ডিং এর উচ্চতাটা বাড়বে, কিন্তু এই ফানেল এরিয়াতে কোথাও 150 ফিটের বেশি উচ্চতা আসলে পাবেন না। কিন্তু এইটা তো গেল শুধুমাত্র হাইট কন্ট্রোল, কিন্তু সারা পৃথিবীতে যেটা হয় যে এই জায়গাগুলোকে স্পেসিফিক্যালি এই যে আমাদের অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে শুধু বিল্ডিং এর উচ্চতা না, বিল্ডিং এ জমির ব্যবহারটাও নিশ্চিত করতে হবে।
এছাড়া দুর্ঘটনা কবলিত স্কুল ভবনটিতে যুদ্ধ বিমান আঘাত হানে প্রবেশের একমাত্র সিঁড়িতে বন্ধ হয়ে যায় উদ্ধারের পথ। এমন ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদারকির অভাবের সমালোচনা করে বিআইপি। ঢাকা শহরের উন্নয়ন বলি বা উন্নয়ন নিয়ন্ত্রণ বলি, যেখানে এই এলাকায় বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তারা যে কোনো স্থাপনা অনাপত্তিপত্র দেওয়ার আগেই তাদের আসলে পরিকল্পনাগত বিশ্লেষণ করে অনুমতিপত্র দেওয়াটা উচিত ছিল। পরিকল্পনাবিদরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার অ্যাপ্রোচ লাইনের ঝুঁকি বিবেচনায় স্কুল, মার্কেটের মতো সব সমাগম স্থাপনা সরিয়ে ফেলতে। এই যে হাইট জোনিং নামক একটা বিষয় প্ল্যানিং এর অন্যতম বড় একটা ইন্ডিকেটর প্ল্যানিংকে গাইড করে। তাহলে ঢাকা শহরে এই যে উচ্চতা, বিভিন্ন ভবনের উচ্চতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন, সেটা নিয়ে বিআইপি এবং প্ল্যানিং কমিটির বারবার কথা বলছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এইবার যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে 24-এ, তারপরে সারা বাংলাদেশে বা ঢাকা শহরে কোন এলাকাতে কি ধরনের ভূমি ব্যবহারের ব্যর্থ হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে ভবন বানানো হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে স্কুল বানানো হয়েছে, এটা নিয়ে শ্বেতপত্র তৈরি করা কোন উদ্যোগ সরকার নেয়নি। বিমানবন্দর এলাকায় ভবন নির্মাণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রেও ত্রুটি আছে। প্ল্যানটা রাখতে হবে, কোথায় জায়গা রাখতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তায় সকল কর্তৃপক্ষের সমন্বয়ে ঢাকার ভূমি ব্যবস্থাপনায় অনিয়মের শ্বেতপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান পরিকল্পনাবিদরা। তানজিম শাফিন, এখন, ঢাকা। সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী 3 আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জে 25তম দিনে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নাহিদ ইসলাম। একই সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, চিকিৎসা আইন, মৌলিক অধিকার সহ দেশের মানুষ সব সেবা থেকে বঞ্চিত। সেই বৈষম্য দূর করতে চায় এনসিপি। এর আগে সুনামগঞ্জের কেন্দ্রীয় মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে দলটির স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে আয়োজিত জনসভায় গিয়ে শেষ হয়। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ, জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে এসেছি। 24-এর অভ্যুত্থানে হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে, এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে এইসব কথা বলেন তিনি। সম্মেলনে যোগ দিয়ে ঢাকা দক্ষিণের প্রায় 10,000 রুকন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, আইনের প্রয়োগ থাকলে দেশ থেকে দুর্নীতি কমে যেত। জামায়াতের কর্মীরা ঘুষ নেয় না দাবি করে তিনি বলেন, সরকারি দল অনিয়ম না করলে সবাই বার্তা পেয়ে যাবে। সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তারা। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়, আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
বাংলাদেশে যে একটি সরকার আছে তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ, আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুজহাত জান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে এইসব কথা বলেন তিনি। এ সময় বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো সেই প্রশ্ন তোলেন তিনি। সেই সাথে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্ন রেখে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি যাচাই করে বিচারের দাবি জানান গয়েশ্বর। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনও চলমান। কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারে সেবা মাশুল বাড়ানো হয়েছে 30%, আর এমন সিদ্ধান্তটাই নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় আর স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা। আর চট্টগ্রাম কাস্টমসে বৈঠকে শুল্কায়ন ও নিলাম সহজ আর গতিশীল করতে রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার পর বন্দর পরিদর্শনে এলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সঙ্গে যোগ দেন নৌবাহিনীর কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা জানান, আমদানি রপ্তানি পণ্যে চট্টগ্রাম বন্দরের সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আমদানি রপ্তানিতে খরচ আরও বাড়বে ব্যবসায়ীদের। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। সবশেষ 1986 সালে মাশুল বাড়ানো হয়েছিল। সেই হিসাবে 39 বছর পর মাশুল বাড়াচ্ছে সরকার। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এ সময় উপদেষ্টা জানান, চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতার পুরোটা ব্যবহার হচ্ছে না। বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষমতা বাড়াতে হবে। তাই বিদেশি অপারেটরকে দায়িত্ব দেওয়ার বিকল্প নেই। এ নিয়ে কাউকে প্রোপাগান্ডা না ছড়াতে পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। 17 বছর পর গত 7 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বেসরকারি অপারেটর থেকে বাংলাদেশ নৌবাহিনীকে দেয়া হয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, গত 17 দিনে প্রতিদিন গড়ে 3200 একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগে ছিল 2800 একক। অর্থাৎ হ্যান্ডলিং বেড়েছে 12%। এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। এদিকে চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এতে আমদানি রপ্তানি পণ্যে শুল্কায়ন ও পণ্য খালাসের স্বয়ংক্রিয় পদ্ধতি, এসআই কোডার বিকল্প হিসেবে নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসআই কোড ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। অফডক নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে অফডকগুলোর সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে। অফডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা, আরও কুইক করা, আরও দ্রুত করা, এফিসিয়েন্সি বাড়ানো। এখানে কি প্রবলেম আছে, এগুলোকে কীভাবে সলভ করা যায়, রিজলভ করা যায়, আমরা সেদিকে চিন্তা করব। আমাদের সবার উদ্দেশ্য এক, যে আমরা ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও কুইক, আরও প্রম্পট, আরও ঝামেলা মুক্ত করতে চাই।
এ সময় প্রকৃত ব্যবসায়ীদের জন্য আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে সরকারের আন্তরিকতার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। এটা উন্নত দেশে আছে, আমরা এখানে চালু করি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে বাসপদুয়া সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত, লিটন ও আফসার নামের 3 যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করে, আর আফসার এখনও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে মৃত্যু হয় তার। মরদেহটি ফেরত আনার জন্য বিকেলে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠকের কথা রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করে বিজিবি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ 11 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে হাতিপাগার বিওপির নাকুগাঁও সীমান্ত সড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিপির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে 6টি পরিবারের 5 জন পুরুষ, 5 জন মহিলা এবং 11 জন শিশু রয়েছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, 2017 সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান তারা। এরপরে ভারতের বিভিন্ন প্রদেশে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসা বাড়িতে কাজ করেন। আটকদের দেয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা ও যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জওয়ানরা সর্বোচ্চ সচেষ্ট থেকে দায়িত্ব পালন করছেন। ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিক কিংবা জলবায়ু শরণার্থীরা বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে আখ্যা দিয়ে গ্রেফতার করছে পুলিশ, আর চলছে তাদের উপরে জুলুম, নির্যাতন। বিজেপি সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, কাগজপত্র থাকার পরেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের অবৈধ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে মোদী সরকার। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম। কাজের সন্ধানে এই গ্রাম থেকেই অন্য রাজ্যে পাড়ি জমান শ্রমিকরা। এমনই এক শ্রমিকের মায়ের চোখে জল। হরিয়ানার গুরুগ্রামে কাজের সন্ধানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে সন্তান। বাংলাদেশে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে পরিযায়ী শ্রমিকদের ধরপাকড়। কোচবিহার থেকে উত্তর 24 পরগনা, মালদহ থেকে নদিয়া, গেল কয়েক মাস ধরে ভারতীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বিতাড়িত করছে মোদী প্রশাসন। বাদ পড়ছেন না অমুসলিমরাও। সম্প্রতি মালদহর 7 পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে এই শ্রমিকদের। মোদী সরকারের এই পুশ ইন পুশ আউট রাজনীতির বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রীও। সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে। এখন আমরা দিদিকে খবরটা দিব। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য, যেখানে বলা হচ্ছে গেল মে থেকে জুন পর্যন্ত যে 1,500 মানুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে তাদের বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও গুজরাটের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হলেও তারা মূলত ভারতীয় মুসলিম দাবি করছে হিউম্যান রাইট ওয়াচও। পুরো বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। আগামী বছর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। বিজেপি বিরোধীদের দাবি, এর প্রস্তুতি হিসেবে একদিকে যেমন চলছে ভোটার তালিকা হালনাগাদের নামে মোদী সরকারের ভোট ব্যাংক হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র, অন্যদিকে মুসলিমদের এক প্রকার বাংলাদেশি আখ্যা দিয়ে দেশ ছাড়া করার রাজনীতিতে নেমেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। গেল 21 জুলাই তৃণমূলের মহাসমাবেশেও এই প্রসঙ্গে কথা বলেন নেতারা।
পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছেন। বিজেপি সরকারের এমন অদ্ভুত আচরণকে ভাষা সন্ত্রাস হিসেবে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও বাংলার শ্রমিকদের জোর করে বাংলাদেশে বিতাড়িত করছে মোদী সরকার। তৃণমূলের এই অভিযোগের সঙ্গে সম্মত আরেক বিরোধী দল কংগ্রেসও, যদিও তারা বলছেন রাজ্য সরকার মুখে বড় কথা বললেও ভুক্তভোগী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন না তারা। পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে, সেই সব রাজ্যের সাথে কথা বলুন, সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন। যদিও মোদী সরকারের এমন স্বেচ্ছাচারী আচরণ মেনে নিচ্ছে না বাংলাদেশ। নাগরিকত্বের প্রমাণ ছাড়া কোনো অভিবাসীকে গ্রহণ করবে না ঢাকা। নয়াদিল্লিকে এই বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। জুলাই পদযাত্রার 25তম দিনে সুনামগঞ্জে কর্মসূচি শেষে সিলেটে এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, আপনার মাধ্যমে জানতে চাই যে সিলেটে এনসিপির কি কর্মসূচি রয়েছে আজ এবং এখন শেষ পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে তাদের সম্পর্কে? দেখুন, আজকে আসলে সুনামগঞ্জ দিয়ে তাদের যে জুলাই পদযাত্রার 25তম দিন, সেটি যাত্রা শুরু হয়েছিল এনসিপির। ইতিমধ্যে সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করে সিলেট জেলায় এনসিপির যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেখানে। এখানে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম, তিনি ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে তিনি এখানে যোগ দিয়েছেন। এবং শিক্ষার্থীরা যেটি জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা, বিশেষ করে সিলেটের যে আন্দোলন ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এখানকার যে শিক্ষার্থীরা আছেন তাদের অবদান উল্লেখ করার মতো। সেই জন্যই আসলে সিলেটের এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তাদের সাথে দেখা করার জন্যই মূলত এই যাত্রাপথে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে নামেন নাহিদ ইসলাম। ইতিমধ্যে তাকে ঘিরে যে স্থানীয় যে সকল নেতাকর্মী আছেন, বিশেষ করে সিলেট জেলা এবং মহানগরের এনসিপি নেতৃবৃন্দ, পাশাপাশি এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আছেন, সেই নেতৃবৃন্দরাই কিন্তু তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন যে এনসিপির যে স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করেছে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা এবং মানুষকে যে নতুন স্বপ্ন দেখিয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেই বাংলাদেশ বিনির্মাণের পথে তারা হাঁটছে এবং এখানকার সাধারণ মানুষের সাথে তারা কুশল বিনিময় করছেন। সাধারণ মানুষকে বলছেন যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ আসলে কাঙ্ক্ষিত যে উন্নয়ন বা মানুষের যে পরিবর্তন, সেটি আসলে তারা পাননি। সুতরাং এই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্যই সবাইকে এনসিপির সাথে যুক্ত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তো আমরা যতটুকু বলি, এই মুহূর্তে কথা বলছেন নাহিদ ইসলাম, আমরা চেষ্টা করব আসলে তার বক্তব্যগুলো শোনানোর জন্য। নিশ্চয়ই আপনারা শুনছেন যে এই মুহূর্তে নাহিদ ইসলাম এর আগেও সুনামগঞ্জে তিনি তার মঞ্চে কথা বলেছিলেন। এই মুহূর্তে আসলে নাহিদ ইসলাম যা বলছেন আমরা সেটি দর্শকদেরকে শোনাতে চাই। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গেটে এসেছি আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানে আপনারা আমরা একসাথে যে লড়াই করেছিলাম, আপনারা আমরা সহযোদ্ধা হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, তার প্রতি তার স্মৃতিচারণ করতে এবং শাবিপ্রবির যে অসীম সাহসিকতার সাথে এখানকার শিক্ষার্থীরা লড়াই করেছিলেন এবং এই গেট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল পুরা সিলেটে, এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল পুরা সিলেট বিভাগে। এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে চলেছিল, যেটা গালিব বললেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত ধরেই, তাদের নেতৃত্বেই কোটা সংস্কার থেকে আন্দোলন এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের দিকে যায়। আমরা আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রুদ্রকে, যিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই শাবিপ্রবির শিক্ষার্থী ছিলেন, যিনি এই আন্দোলনে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই, একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি জীবন দিয়েছেন। এবার খেলার প্রসঙ্গ। তৃতীয় টি-20তে জয়ের পর ব্যাটারদের নৈপুণ্যকেই সামনে এনেছে পাকিস্তান। তবে এমন উইকেটে এশিয়া কাপ আর বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শিক নয়, এমনটা বলছেন পাকিস্তান অধিনায়ক। যেদিকে বাংলাদেশ অধিনায়ক বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। বলছেন মিরপুরের উইকেটকে এই সিরিজে পূর্ণ পয়েন্টই দিতে হবে। রেজাউল করিমের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচে রান করতে পারেনি সফরকারীরা। শেষ টি-20তে এসে পাকিস্তান পেয়েছে বড় সংগ্রহ। বাংলাদেশকে হারিয়ে এড়িয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। এদিন মিরপুরের উইকেট নিয়ে গুরুতর অভিযোগ না করলেও বিশ্বকাপ কিংবা আসন্ন এশিয়া কাপের আগে এমন পিচে খেলা যে আদর্শিক ছিল না তা অকপটেই জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। No, I haven't said the pitches about anything. I'm just saying it's not the ideal pitches for us to prepare Asia Cup and World Cup, because I don't think so these kind of pitches I'm going to get, but I have no problem with the pitches. But I don't think so it was a different pitch. I think it was the same pitch. We executed really well over plan, and we put bowler under pressure straight away from the get-go, and we built partnership which was missing in the first 2 games. তবে পাকিস্তানের সাথে একমত নন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজে মিরপুরের উইকেটকে পূর্ণ পয়েন্ট দেওয়ার পক্ষেই তিনি। এটা খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে 2টা গেম আমরা খেলেছি তার থেকে মাচ বেটার গেম উইকেট ছিল এটা। টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে রাখে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এসে দলে আনা হয় একসাথে 5 পরিবর্তন। কেন দল নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা? ম্যাচ শেষে তা নিজেই জানান অধিনায়ক লিটন। তাসকিন ফার্স্ট ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন অনেকদিন ধরে খেলতেছিল না, তারও দেখার একটা বিষয় ছিল। আবার তামিম তো আমাদের একজন ওপেনার, সো সে কামব্যাক করেছে। হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ, সে তার জ্বর, এজন্য খেলতে পারেনি। আর নাসুম একটা গেম খেলেছে। শেষ ম্যাচে পাকিস্তান ভালো খেললেও ইতিবাচক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তবে পুরো সিরিজে টপ অর্ডারদের নিয়ে সন্তুষ্ট লিটন, সাথে বোলারদের নিয়েও বেশ প্রশংসা ছিল তার কণ্ঠে। প্রত্যেকটা টপ অর্ডারই অনেক রান করেছে, যেটা আমরা বাংলাদেশে অলওয়েজ চিন্তা করি যে আমাদের টপ অর্ডার থেকে একজন বড় খেলবে। আপনি যদি দেখেন এক্সেপ্ট লাস্ট গেমটা ছাড়া আমাদের 3টা গেমেই টপ অর্ডারে রান করেছে। যদি দেখেন আমরা বোলিং ইউনিট খুবই ভালো বল করেছি। অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি 180 চেজেবল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই 6 ওভারের পাওয়ার প্লেতেই গেমটা অনেকটা লুজ করে ফেলেছি। সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে। শেষ ম্যাচ জিততে পারলে আফগানিস্তানকে টপকে টি-20 র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আসার সুযোগ ছিল বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। সিরিজ জিতলেও মাঠে আসা দর্শকরাও ফিরেছেন একরাশ হতাশা নিয়ে। তবে প্রথমবার এমন অর্জন আগামী দিনে অবশ্যই আশা দেখাবে বাংলাদেশ ক্রিকেটকে। রেজাউল করিম, এখন। আর এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।